আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ১০ নাম্বার পর্ব নিয়ে আইসা পড়ছি। হাড় হিম করা কনকনে ঠান্ডা পরিবেশ, আকাশে রোদের ছিটে ফোটাও নেই, কয়েক স্তর ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারিপাশ। নাক চিরে ভেতরে প্রবেশ করা শীতল বুনো বাতাসে যেন হৃদয় জমে যাচ্ছে। শক্ত বরফের খণ্ডে রূপান্তরিত হচ্ছে হাত পা সহ শরীরের বাকি অংশ। এ যেন প্রাকৃতিক হিমাগার। এই দেশে থাকলে বুঝি মানুষের হৃদয় এরিসের মতোই জমাট বেঁধে পাথরখণ্ডের ন্যায় শক্ত অনুভূতিহীন হয়ে যায়। মনে মনে ভাবছে ঈশানী। গত ১৫ দিনের একটানা মহাসমুদ্রের যাত্রা শেষে আজই এক ছটাক বন্দরের মুখ দেখতে পেয়েছে ও। আশ্চর্যের বিষয় হল এরিসের ক্রুজ শিপটাও আজ তীরে ভিড়েছে। গত এক সপ্তাহ ধরেই সমুদ্রপৃষ্ঠে প্রচুর ঠান্ডা অনুভূত হতো, তবে ঈশানী ভেবেছিল গভীর সমুদ্রে আবহাওয়ার তারতম্যের কারণেই এটা হচ্ছে। কিন্তু আজ বন্দরে নেমে চারিদিক পর্যবেক্ষণ করতেই ঈশানী বুঝতে পারল আসলে বাংলাদেশের সীমানার ধারে কাছেও নেই ওরা। এটা নিশ্চয়ই শীত প্রধান কোনো দেশ, কিন্তু কোন দেশ? ভাবনার মাঝেই নিরেট চোখে আশেপাশে চোখ বোলালো ঈশানী। ওর দুপাশেই স্বগতিতে হাঁটছে কালো পোশাক পরিহিত বন্দুকধারী বডিগার্ডসরা। সামনেও তাদের সারি সারি অবস্থান। গার্ডসদের অন্য পাশে আরেকটু সামনে উকি দিতেই ঈশানী দেখতে পেল এরিসকে। ওর বেশভূষা আজ ভিন্ন। পরনে ব্ল্যাক জেনিম জ্যাকেট, মাথায় ব্ল্যাক বেসবল ক্যাপ, চোখেও একই রঙের রোদ চশমা। আজ প্রায় ১৫ দিন পরে আবারও এরিসকে দেখল ঈশানী। সেদিন জিসানকে ছেড়ে দেওয়ার পর আর এক মুহূর্তের জন্যও দেখা হয়নি ওদের। এতে অবশ্য ঈশানীর ভালোই হয়েছে, ও স্বস্তি পেয়েছে খুব। তবে বর্তমানে এরিসকে রাগান্বিত দেখাচ্ছে। কারো সাথে ফোনালাপে ভীষণ ব্যস্ত সে। হাঁটতে হাঁটতেই সাবলীল গলায় ফোনের ওপাশের লোকটাকে হুকুম করে এরিস বলছে, জাস্ট কিল হেম। কি আশ্চর্য, এদের কাছে মানুষকে মেরে ফেলা কতই না সহজ। আচ্ছা, মানুষ হয়ে মানুষকে মারতে একটুও কলিজা কাঁপে না এদের? নিজের ভাবনায় নিজেই খানিকটা তাচ্ছিল্য করে হাসল ঈশানী। পরক্ষণেই মনে মনে আওড়াল, আমিও বা কাকে কি বলছি? এরিস কি আদেও মানুষের কাতারে পড়ে? ও তো স্রেফ একটা জানোয়ার। এভাবেই এক পর্যায়ে ভবঘুরে ঈশানী হাঁটতে হাঁটতে খেয়াল করল ও আসলে গার্ডসদের থেকে কিঞ্চিত পিছিয়ে পড়েছে। আশেপাশে তাকিয়ে দেখল জায়গাটা লোকালয়হীন আর বেশ নির্জন। এখন আর ও ক্রুজ শিপে নেই, চাইলেই যেদিক ইচ্ছে সেদিকে দৌড় লাগাতে পারবে। ব্যাপারটা মস্তিষ্কে ভালোমতো ক্যাচ করতেই পালানোর বুদ্ধিটা মাথা চাড়া দিয়ে উঠল ঈশানীর। ও ঠিক করল এবারও পালাবে, কারণ এই মুহূর্তে এরিসকে খোঁজার মতো স্থির মন মানসিকতা এরিসের মধ্যে লক্ষণীয় নয়। ওই জন্যই যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে গার্ডসদের থেকে এক পা দুপা করে সরে আসতে লাগল ঈশানী। এভাবে সরে যেতে যেতে বেশ অনেকটা দূরত্ব বাড়িয়ে যেই না পেছনে ঘুরে চোখ খিচে দৌড় লাগাবে ও, তৎক্ষণাৎ পেছন থেকে কেউ শক্তে হাতে বাহু টেনে ধরল ওর। আকস্মিক হ্যাচকা টানে ২ কদম পিছিয়ে এলো ঈশানী। সেই সাথে গলায় অনুভব করল সরু ধারালো কিছু একটার অস্তিত্ব। ধরা পড়ে গিয়েছে ব্যাপারটা বুঝতে পেরে হৃদয় আরেক দফা কাঁপুনি শুরু হলো ঈশানীর। ও আস্তে করে কাঁপতে কাঁপতে চোখ নামালো গলার কাছে। দেখল ওর গলায় ধারালো চাকু ধরে রেখেছে কেউ। কেউ বললে কথাটা ভুল হবে, কারণ এই মাস্কি স্নিগ্ধ সুঘ্রাণটা শুধুমাত্র এরিসের। জঙ্গলে এরিসের পরিহিত হুডি থেকে নির্গত এই একই রকম মাস্কি একটা ক্লোনের সৌরভে পাগলপ্রায় হয়ে গিয়েছিল ঈশানী, যা আজও স্পষ্ট মনে আছে ওর। নিচে তাকিয়ে চাকুর অবস্থান দেখতে পেয়ে ভয়ে আটকে উঠল ঈশানী। ওর গ্রীবাটা থরথরিয়ে কাঁপছে এই মুহূর্তে। ঈশানীর মতো একটা সহজ সরল অন্তর্মুখী স্বভাবের মেয়ের কাছে এখনকার পরিস্থিতিগুলো অত্যন্ত বেগতিক। ওর মস্তিষ্কটা কখন কি করে বসে ও নিজেও তা ঠাউর করে উঠতে পারে না। সেখানে পরিস্থিতি সামাল দেওয়া তো দূরের কথা। তাই এই মুহূর্তে কিভাবে পুরো ব্যাপারটাকে আড়াল করবে আর কিভাবেই বা এই মরণঘাতী অস্ত্রের হাত থেকে নিজেকে রক্ষা করবে কিছুই বুঝতে পারছে না ঈশানী। অগতা ভয়ে জর্জরিত হয়ে থরথর করে কাঁপছে শুধু মেয়েটা। ঈশানী এত জোরে জোরে কাঁপছিল যে ওর গলায় চাকু ধরে রাখা এরিসও পুরোপুরি অনুভব করতে পারছে। ঈশানীর এমন নাজেহাল অবস্থা দেখে মনে মনে ক্রূর হাসল এরিস। মেয়েটা অত্যন্ত ভীতু, অথচ ওপরে ওপরে সাহসিকতার ভান ধরে থাকে সবসময়। আর এই ব্যাপারটাই বেশ ইন্টারেস্টিং লাগল এরিসের নিকট। পরক্ষণেই ইস্যুর কানের কাছে মুখ ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর হাস্কি স্বরে ও বলে উঠল, পালানোর চেষ্টাও করো না, এটা এরিসের রাজত্ব। এখান থেকে পালিয়ে যাওয়ার মতো সাহস কিংবা সাধ্য কোনোটাই তোমার নেই, বুঝেছ? এরিসের কথাই জোরে জোরে হ্যাঁ সূচক মাথা নাড়াল ঈশানী। অতঃপর কথা শেষ করে গার্ডদের ইশারা দিয়ে ঈশানীকে ধরে ফেলতে বলে এরিস।
তৎক্ষণাৎ দুজন গার্ডস এগিয়ে এসে ঘিরে দাঁড়ালো ঈশানীকে। ঈশানী এখন পুরোপুরি নজরবন্দি, পালানোর আর কোনো রাস্তা খোলা নেই ওর কাছে। ব্যাপারটা নিশ্চিত হয়ে আবারও ফোনে কথা বলতে বলতে সামনে এগিয়ে যায় এরিস। এখন আর করণীয় কিছু নেই ভেবে সহসা গার্ডদের নজরবন্দি হয়ে সামনে এগোচ্ছে ঈশানী। বন্দর ছাড়িয়ে কিছু দূর এগিয়ে আসতেই ইস্যু দেখল হেলিকপ্টারে দাঁড়িয়ে আছে, সেই সাথে কিছু ব্ল্যাক মার্সিডিজ আর রোলস রয়েস কারও রয়েছে। এত কাছ থেকে চলন্ত হেলিকপ্টারের তীব্র ঘূর্ণনে সকলের নাজেহাল অবস্থা। রোগা পাতলা গড়নের ঈশানী তো হাওয়ায় উড়ে গেল বলে। দুদিক থেকে ওর দুহাতের কবজি শক্ত করে ধরে রেখেছে গার্ডসরা, অথচ এত তীব্র কনকনে বাতাসে এক চুল পরিমাণও নড়ছে না অন্যান্য গার্ডসরা। তারা যে আদতে কতটা পেশাদার আর পারদর্শী সেই ভেবেই রীতিমতো অবাক হল ঈশানী। তবে ওর অবাকের মাত্রা চরম সীমানায় পৌঁছে গেল তখনই যখন দেখল কানে বিশাল সাইজের হেডফোন আর চোখে রোদচশমা লাগিয়ে হেলিকপ্টারের ককপিটে বসে আছে স্বয়ং এরিস, এবং তার কয়েক মুহূর্তের মধ্যেই ওদের সকলের সামনে দিয়ে এরিস নিজ হাতে সবকিছু কন্ট্রোল করে একাই উড়িয়ে নিয়ে গেল হেলিকপ্টারটা। এরিস নিজেই হেলিকপ্টার নিয়ন্ত্রণ করল, তার মানে তো সে পাইলটেরও অভিজ্ঞতা সম্পন্ন। আসলেই কি তাই? এই পুরো ব্যাপারখানা ছোট্ট মস্তিষ্কে বোধগম্য হওয়ার আগেই ইস্যুকেও টেনে টুনে গাড়িতে বসালো গার্ডসরা। এতক্ষণ যাবৎ বিস্ময়ে কোনো কিছুই মাথায় ঢুকছিল না ঈশানীর। তবে এই মুহূর্তে যখন গাড়িটা চলতে শুরু করল তখনই হঠাৎ ওর মনে হলো, এটা আসলে কোন দেশ, আর আমি যাচ্ছিটাই বা কোথায়? মনের খচখচানিটাকে দমিয়ে রাখতে না পেরে ভেতরে কিছুটা সাহস সঞ্চার করে ওর পাশে বসে থাকে দানবীয় চেহারার কালো পোশাকধারী গার্ডটাকে আমতা আমতা করে জিজ্ঞেস করেই বসল ঈশানী। খানিকটা শুষ্ক ঢোক গিলে ভাঙা ভাঙা ইংরেজিতে শুধালো, হোয়ার আর উই গোয়িং? প্রশ্নটা শোনা মাত্রই কালো পোশাক পরিহিত গার্ডটা ভ্রুযুগল কুঁচকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল ঈশানীর পানে, যেন প্রশ্নটা জিজ্ঞেস করে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে ঈশানী। লোকটার এহেন চাহনির বিপরীতে আবারও ঠোঁটের আগায় মিথ্যে হাসি ঝুলিয়ে শুষ্ক ঢোক গিলল ও। লোকটা এবার ঈশানীর দিক থেকে চোখ সরিয়ে সামনে দৃষ্টিপাত করে থমথমে আর গম্ভীর আওয়াজে বলে ওঠে, মস্কো। নামটা শোনামাত্রই বুকের ভেতর ধক করে ওঠে ঈশানীর। মনের মাঝে হাজাও শঙ্কা নিয়ে একাই বিড়বিড়ায় ও, মস্কো তো রাশিয়ার রাজধানী, তার মানে মাফিয়া বসটা আমাকে রাশিয়াতে নিয়ে এলো? হায় খোদা, এখান থেকে আমি পালাবো কি করেই বা ফিরব বাড়ি? নাকি সারা জীবনের জন্য এই এরিস নামক গোলকদাধায় আটকা পড়ে যাব আমি? কি করলে মুক্তি মিলবে আমার? নিজের চুল নিজে খামচে ধরে অসহায়ের মতো কেঁদে ওঠে ঈশানী। সারা জীবন অভ্যাসবশত ঘরকুনো হয়ে মায়ের করা শাসনে থেকেও কোনোদিন ওকে এটা কল্পনা করতে হয়নি যে আমি বন্দি আছি, আমি মুক্ত কবে হব, সবার মতো অবাধে বুক ভরে শ্বাস কবে নেব। অথচ আজ মুহূর্তেই কেমন ওলটপালট হয়ে গেল ঈশানীর চিন্তাধারা। ওর দম বন্ধ হয়ে আসছে, কেমন যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হুট করেই নিজেকে আজ খাঁচায় বন্দি পাখি ছাড়া আর কিছুই অনুভব করাতে পারছে ও। ক্রমশ মনে হচ্ছে এই জায়গাটা একটা ব্ল্যাক হোল। এখানে আশেপাশে থাকা সব মানুষগুলো ভয়ঙ্কর দানবীয়, জানোয়ারের চেয়েও অধমেরা। আর ঈশানী, যে কিনা একমাত্র ভুক্তভোগী, ও এই জায়গাটা থেকে মুক্তি চায়, যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়, নয়তো অতিরিক্ত মানসিক চাপে পাগল হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না ওর জন্য। তুষারাবৃত আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ছাড়িয়ে মূল শহর থেকে অনেকটা দূরে গহীন জঙ্গলের মাঝে বিশাল বড় পেন্টহাউসে সন্ধ্যা নাগাদ নিয়ে আসা হলো ঈশানীকে। পেন্টহাউসের ভেতরে পা রাখা মাত্রই বিস্ময়ে বিহবল হয়ে গেল ঈশানী, কারণ এই পুরো পেন্টহাউসে কোথাও কোনো রঙের ছিটে ফোটাও নেই। পুরো পেন্টহাউস জুড়ে শুধুই কালো থিমের পেন্টিং। বাইরের ভেতরের প্রতিটি দেওয়াল থেকে শুরু সমস্ত আসবাবপত্র কুচকুচে কালো, কিন্তু আশ্চর্যের বিষয় হল কালো রঙেই যেন ঝিল দিচ্ছে চারিদিক। যে কেউ দেখলে নিঃসন্দেহে বলে দেবে ভীষণ মানিয়েছে রংটা। তবে এই গহীন জঙ্গলের মাঝে গোলকধাঁধার মতো বিশাল রাজকীয় পেন্টহাউস দেখে কেমন যেন মাথা ঘুরে উঠল ঈশানীর। তৎক্ষণাৎ নিজেকে খানিকটা স্বস্তি দিতে কাঁচের দেওয়াল ভেদ করে বাইরে দৃষ্টিপাত করেও। সন্ধ্যা হতে না হতেই পেজা তুলোর মতো শুভ্র তুষারে ভরে গিয়েছে ফ্রন্টইয়ার্ড। পার্কিং লটে রাখা গাড়িগুলোরও ঠিক একই অবস্থা, সেগুলো ঢাকা পড়েছে সফেদ বরফ কুচির আড়ালে। গভীর নজরে সেগুলো দেখতে দেখতে ঈশানীর দৃষ্টি আকর্ষণ করল অদূরে ল্যাম্পোস্ট থেকে নির্গত এক ফালি নিয়ন রসনাই, যা দেখে ইস্যু মনে মনে চিন্তা করল, তার মানে ওখানটায় রাস্তা রয়েছে।
আর তারপরেই নজরে এলো উঁচু নিচু একাধিক পর্বতমালা সবকিছুই ঢাকা পড়ে আছে শুভ্র বরফের আড়লে কালো পেন্টহাউসের চারিদিকে শুধুই শুভ্রের সমারোহ এ যেন স্বর্গের পৃথিবীতে এক বিশাল মরীচিকার সাম্রাজ্য যেই সাম্রাজ্যের নির্দয় কলুষিত সম্রাট হল মাফিয়া বস এরিশ ইউভান এরিশের নিষ্ঠুর কর্মকাণ্ডের কথা ভাবতে গিয়ে আরেক দফা ঘৃণায় পরিপূর্ণ হয়ে উঠল ঈশানীর হৃদয় গত ১৫টা দিনে এরিশের প্রতি ভালোবাসা তো দূরে থাক বক্ষপিঞ্জরে জমিয়ে রাখা দুর্বলতাটাও উবে গিয়েছে কোথাও পাছে এসে জড়ো হয়েছে বিন্দু বিন্দু ঘৃণাদের অস্তিত্ব আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বিন্দু বিন্দু ঘৃণাদের অস্তিত্ব বৃদ্ধি পেয়ে হয়েছে হাজার গুণ যার বিস্তৃতি পাহাড় সমান ঈশানী কি চাইলেও কোনোদিন এই অত্যাচারী নিষ্ঠুর পাথর হৃদয়ের মানুষটাকে ক্ষমা করতে পারবে আর মনে মনে হাসল ঈশানী ভাবল যেখানে আমি তার হাতির বন্দি এক পুতুল মাত্র সেখানে তাকে উল্টো ক্ষমা না করার চিন্তাটাও তো বিলাসিতা এরিশ ইউভান নিজের কর্মকাণ্ডের জন্য কোনোদিন আমার নিকট ক্ষমা চাইতে আসবে না নিশ্চয়ই কিন্তু এর শেষই বা কোথায় কী বা লেখা আছে আমার ভাগ্যে একঝাঁক বিচ্ছি মানুষ দিয়ে ভর্তি রংচঙে মাফিয়াদের কোনো ক্যাসিনো ক্লাব নয় তো প্রশ্নটা মাথায় আসার সঙ্গে সঙ্গে চকিতে ভাবনা থেকে ছিটকে বেরিয়ে এলো ঈশানী এসব কথা ভাবনাতে এলেও আতঙ্কে কেমন কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায় ওর দরকার হলে মরে যাবেও তবু ওইসব খারাপ নোংরা জায়গাতে যাওয়ার কথা কল্পনাও করতে চায় না ইস্যু ও ঈশানী কিছুদিন এখানেই থাকবে আশা করি ওকে তুমি সাহায্য করবে হঠাৎ অচেনা কারো মুখে নিজের নাম শুনতে পেয়ে ভাবনা থেকে বেরিয়ে সামনের দিকে নজর দিল ঈশানী দেখল তুষার কানে ইয়ারপড লাগিয়ে মাত্রই লাউঞ্জে প্রবেশ করেছে তার শার্ট ওভারকোট এমনকি চুলের ভাঁজে ভাঁজেও এখনও বরফ জমে আছে দেখেই বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেছে মাত্র আর এসেই কিচেন কাউন্টারের ওখানে পা দুলিয়ে বসে থাকা রুশ মেয়েটার উদ্দেশ্যে কথাগুলো বলল তুষার হাঁটু সমান ফ্রক পরিহিত এই সুন্দরী সোনালি চুলের রুশ মেয়েটার নাম ফ্লোরা মেয়েটা ভালোই বাংলা জানে কথার ধরন একটু নড়বড়ে তবে বুঝতে অসুবিধা হয় না কারোরই তুষার লাউঞ্জে এসে হুকুম করার সঙ্গে সঙ্গে ভদ্র মেয়ের মতো তার কথায় মাথা নাড়িয়ে সাই জানাল ফ্লোরা এরপর এগিয়ে গেল ঈশানীর দিকে তবে ঈশানীর কি জানি কি হলো ও ফ্লোরাকে উপেক্ষা করে খালি পায়ে তুষারের পিছু পিছু দোতলার দিকে ছুটে গেল তুষার তখনও কানে ইয়ারপড গুজে কারো সঙ্গে কথায় ব্যস্ত ও ফোন কলে এতটাই মগ্ন ছিল যে কখন থেকে ইস্যু ওর পেছন পেছন একেবারে ওর ঘরের সামনে চলে এসেছে সেটা ওর ধারণারও বাইরে ঈশানী তুষারের ঘরেই ঢুকে যেত হয়তোবা সাহায্য যাওয়ার জন্য কিন্তু ভেতর থেকে ভেসে আসা অযাচিত কিছু কথোপকথন শোনার সঙ্গে সঙ্গে সেখানেই থমকে গেল ওর পা দুটো আবারও সেই অজানা আতঙ্কে শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল ঈশানীর ঘরে ঢুকার আগ মুহূর্তে ও শুনতে পেল তুষার কাউকে আশ্বস্ত করে বলছে আরে মাফিয়া রিইউনিয়নটা পোস্টপোন করা হয়েছে তাই নিলামটাও পিছিয়ে গিয়েছে আর বড় কোনো প্রোগ্রাম ছাড়া এরিশ মেয়েটাকে ছাড়বে না মেয়েটা ব্লু আইড তার উপর অসম্ভব সুন্দরী অল্প স্বল্প দামে ছাড়বে ভেবেছ এটুকু শোনা মাত্রই ঈশানীর আর বুঝতে বাকি রইল না যে ওপাশে তুষার ওকে নিয়েই কথাগুলো বলছিল তার মানে এরিশ খুব শীঘ্রই ওকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে এখন আমি কি করব কোথায় যাব কার কাছে সাহায্য চাইব আমি এরা তো সবাই এক এখান থেকে পালানো ছাড়া আর কোনো রাস্তা নেই বাঁচতে হলে আমাকে পালাতেই হবে যে করে হোক পালাবো আমি এই মুহূর্তে পালাবো হঠাৎ শুনতে পাওয়া অযাচিত কথাগুলো ভীত সন্ত্রস্ত ঈশানীকে মুহূর্তের মধ্যে এমনভাবেই কাবু করে ফেলেছে যে খালি মুখে বিড়বিড় করতে করতে এক ছুটে পেন্টহাউস থেকে দৌড়ে বেরিয়ে যায় ঈশানী এই মুহূর্তে ওর কোনো দিকে হুঁশ খেয়াল কিচ্ছু নেই ওর ধ্যান শুধু একটাই ওকে এখান থেকে যে করে হোক পালাতে হবে যেদিকে দুচোখ যায় ছুটতে হবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সন্ধেবেলায় এরিশের উপস্থিতি না থাকায় পেন্টহাউসের আশেপাশে তেমন কোনো গার্ডও ছিল না আর সেই সুযোগটা কাজে লাগিয়েই সবার দৃষ্টির অগোচরে পালিয়ে যায় ঈশানী কিন্তু এই কনকনে ঠান্ডায় স্নোফলের রাতে একা একটা মেয়ের জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়াটা যে ঠিক কতটা সহজ সে বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান কিংবা ধারণা কোনোটাই নেই ঈশানীর ও তো শুধু এরিশের হাত থেকে পালাতে চায় ওর এই বিষাক্ত কালো দুনিয়ার পরিত্রাণ চায় কারণ এই মুহূর্তে ঈশানীর কাছে পৃথিবীর সমগ্র বিপদ একদিকে আর এরিশ ইউরান অন্যদিক ওদিকে পেন্টহাউসে ফিরে এরিশ যখন জানল ঈশানী পালিয়েছে তখন তার মস্তিষ্কের নিউরনে নিউরনে ছড়িয়ে পড়ল এক তীব্র প্রতিহিংসার আগুন এই মেয়েটা এত বোকা কেন বারবার এরিশকে টেক্কা দিতে যায় সে ঈশানী কি বোঝে না এরিশ চাইলে সব পারে নাকি বিশ্বাস করে না তবে এভাবে যখন তখন এরিশের মাফিয়া পেন্টহাউস থেকে পালিয়ে যাওয়ার সাহস দেখানোর মূল্য তো এবার ঈশানীকে চোকাতেই হবেই হবে লাউঞ্জের মাঝ বরাবর সাজিয়ে রাখা কাঁচের টি টেবিলের ওপর দু পা রেখে বিলাসবহুল কাউচে গা ছড়িয়ে বসে আছে এরিশ তার এক হাতে রয়েছে রিভলভার
আপাতত সেটার দিকে তাকিয়ে গভীর ভাবনায় নিমজ্জিত এরিস। তার পাশেই শটান দাঁড়িয়ে আছে তুষার। এরিসকে ভাবতে দেখে তুষার ওকে খানিকটা আশ্বস্ত করে বলল, চারিদিকে গার্ড বেরিয়ে পড়েছে, আজ রাতের মধ্যে খুঁজে নিয়ে আসবে আশা করছি। তুষারের পানে রক্তচক্ষু নিক্ষেপ করে রাশভারী আওয়াজে এরিস বলল, কিন্তু ওকে আমার 5 মিনিটের মধ্যেই পেন্ট হাউসে চাই, এই যে এখানে আমার সামনে। এরিসের কথায় খানিকটা বিরক্তি প্রকাশ করে তুষার বলে ওঠে, বাট হাউ ইজ ইট পসিবল এরিস? মেয়েটা অলরেডি পালিয়ে গিয়েছে। তুষারের কথায় ঠোঁট বাঁকিয়ে হেসে এরিস এবং সেই কোপট হাসিটা মুখে ঝুলিয়ে রেখে গলা উঁচু করে ডেকে উঠল কাউকে। বোজো, চুচু, কাম হিয়ার। এরিস ডাকতেই ভেতরের কোনো একটা ঘর বেরিয়ে এলো দানবের মতো দেখতে ধবধবে সাদা একটা মাংসাশী নেকড়ে। নেকড়েটার শরীরের গঠন বিশাল আকৃতির, চোয়ালের এক একটা দাঁত মরণঘাতী অস্ত্রের চাইতেও বেশি ধারালো। তার ছোট ছোট কুটিল চোখগুলোতে ভেসে আছে ভয়ানক হিংস্রতা। সব মিলিয়ে সাদা নেকড়েটা দেখতে এতটাই ভয়ানক যে দূর থেকে দেখলেও ভয়ের চোটে গলা শুকিয়ে আসে সবার। অথচ এই দানবীয় হিংস্র প্রাণীটিকে বহু বছর ধরে পরম আদরে লালন পালন করে আসছে এরিস, যেন এটা কোনো পোষমানার নিরীহ কুকুর বিড়াল। এরিস বলেছে মানে সবই সম্ভব। চোখ দিয়ে বোজোকে ইশারা করে দেখিয়ে তুষারের উদ্দেশ্যে কথাটা বলল এরিস। বোজো এতটাই হিংস্র যে ওকে দেখামাত্র তুষারসহ আশেপাশের অন্যান্য গাছরাও কয়েক কদম পিছিয়ে দাঁড়ালো সবাই। এমনিতে এরিস যখন পেন্ট হাউসে না থাকে তখন খাঁচাতেই বন্দি করে রাখা হয় বোজোকে। শুধুমাত্র এরিস যতক্ষণ আশেপাশে অবস্থান করে ততক্ষণই নিরীহ হয়ে থাকে সে। এছাড়া অন্যান্য সময়গুলোতে বোজোর কর্মকাণ্ডগুলো খুবই ভয়ানক আর মর্মান্তিক, তাই বোজোর সামনে সকলেই নিজেদের আত্মরক্ষে নিশ্চিত করে তবেই চলাফেরা করে। বোজো কাছাকাছি এগিয়ে আসতেই ওর গলায় আদুরি হাত বুলিয়ে দেয় এরিস। অতঃপর ঈশানীর ব্যবহৃত একটা কাপড়ের টুকরো এগিয়ে দেয় বোজোর নাকের কাছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে নাক টেনে কাপড়টা থেকে গন্ধ শুঁকল বোজো এবং তারপরই ছুটে বেরিয়ে গেল জঙ্গলের দিকে। বোজো চলে যেতেই এরিস ঠোঁট কামড়ে নীরবে হাসতে হাসতে তুষারের উদ্দেশ্যে কথাটা বলল, গাছদের বলো বোজোকে ফলো করতে, তাহলেই কাজ হয়ে যাবে। কনকনে ঠান্ডার মাঝেও শরীরের রক্ত যেন টকবগিয়ে ফুটছে ঈশানীর। লাউঞ্জের মাঝখানে কাউচের সামনে এরিসের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সে। বাইরে তুষারপাত বেড়েছে, টুকরো বরফ গলে গিয়ে শিশির কণার মতোই চুইয়ে চুইয়ে পড়ছে কাঁচের দেওয়াল বেয়ে। ভেতরে অবশ্য এই কনকনে শীত অনুভব করার মতো কোনো সুযোগই নেই, কারণ লাউঞ্জের এক কোণে দাউ দাউ করে জ্বলতে থাকা ফায়ারপ্লেসের আগুনের তাপে আরামদায়ক উষ্ণতায় ছেয়ে আছে পুরো পেন্ট হাউস। ফায়ারপ্লেসের থেকে কিছুটা দূরে স্বস্থানে পায়ে পা তুলে বসে ইস্যুর পানে বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখে চেয়ে আছে এরিস। ওদিকে এরিসের দিকে চেয়ে রাগে ফুঁসছে ঈশানী। এলোমেলো চুল, শুকিয়ে যাওয়া ফ্যাকাশে মুখশ্রী, বনবিচুরির আঘাতে জায়গায় জায়গায় কেটে ছিঁড়ে যাওয়া রক্তাক্ত শরীর, সবকিছুকে ছাপিয়ে ওর নীলাম্বর চোখ দুটো সব আকর্ষণ কেড়ে নিচ্ছে এরিসের। ফায়ারপ্লেসে জ্বলতে থাকা আগুনের প্রতিবিম্বের রহস্যে ইস্যুর দুচোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতোই উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েক মুহূর্তের জন্য এরিসের মনে হলো এগুলো চোখ নয়, বরং পুরো দুনিয়া, যা ওকে চৌম্বকের মতোই টেনে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। কিন্তু এরিস তো হার্টলেস, ওর মধ্যে অনুভূতি বলে কোনো কিছুরই অস্তিত্ব নেই। অগত্যা ঈশানীর জ্বলন্ত চোখে নিজের নিষ্ঠুরতম চোখ দুটো তাক করিয়ে ক্রোধান্বিত কণ্ঠে এরিস বলে ওঠে, আগেই বলেছিলাম পালিয়ে কোথাও যেতে পারবে না, পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়বে তুমি, তবুও এই জায়গা থেকে কোনোদিন মুক্তি পাবে না। ভালোই ভালোই প্রস্টিটিউট ক্লাবে যাওয়ার জন্য প্রস্তুত হও, কারণ ওটাই তোমার ডেস্টিনি। এরিস কথা শেষ করতে না করতেই তীব্র ক্রোধ আর ঘৃণার বশবর্তী হয়ে এরিসের গাল বরাবর সপাটে চর বসিয়ে দেয় ঈশানী। এরিসকে থাপ্পড় মেরে জিদের তোপে কাঁপতে কাঁপতে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করে, শুধু জানোয়ার। ওদিকে ঈশানীর হাতের চর খেয়ে চোয়াল শক্ত করে ফেলল এরিস। মুহূর্তেই কপালের রগগুলো ফুলে দৃশ্যমান হয়ে উঠল ওর। এরিস এখনও চুপচাপ থমথমে মুখে বসে আছে, তবে ওর অগ্নিস্ফুলিঙ্গের মতে দু চোখে অকস্মাৎ নিজের সর্বনাশ আবিষ্কার করল ঈশানী। এরিস নিশ্চয়ই রেগে আগুন হয়ে আছে। এবার কি করবে সে? নিশ্চয়ই মাত্রাতিরিক্ত খারাপ কিছু, কিন্তু কি? এরিসকে এভাবে চুপ হয়ে যেতে দেখে খানিকটা ভরকে গেল ঈশানী। তখন রাগের মাথায় কাজটা করলেও ও যতক্ষণে ঠাউর করতে পারল যে ওর কপালে ভীষণ দুঃখ লেখা রয়েছে, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ ইতিমধ্যে ঈশানীর হাতের কবজি চেপে ধরে ওকে টেনে হিচড়ে দোতলায় নিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়েছে এরিস।
ঈশানী নিজের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করছে ক্রমাগত, কিন্তু ওই টুকুনি পুঁটি মাছের মতো একরতি মেয়ের কি আর মাফিয়া বস এরিসের সঙ্গে পেরে ওঠার সাধ্য আছে? এরিস ঈশানীকে এমনভাবে টানছে যেন কোনো জড়বস্তুকে টেনে উপরে তুলছে ও, কোনো দয়া মায়া কিচ্ছু নেই। এক পর্যায়ে সিঁড়ির রেলিং খামচে ধরে মেঝেতে হুমড়ি খড়ে পড়ে ঈশানী। সেখান থেকে কোনো মতে হাতের তালুতে ভর করে মাথা তুলে কাঁদতে কাঁদতে এরিসকে মিনতি করে বলে, দয়া করে ছেড়ে দিন, আর কখনো এমন হবে না, আমার লাগছে। এরিস পেছনে ঘুরে ঈশানীর জামার কলারটা চেপে ধরে ওকে দাঁড় করায়। অতঃপর রাগে গোজরাতে গোজরাতে আগুন ঝরা কণ্ঠে বলে ওঠে, সেটা আমাকে থাপ্পড় মারার আগে ভাবা উচিত ছিল তোমার। কথা শেষ করে আবারও টানতে টানতে উপরের একটা ঘরে নিয়ে গিয়ে খাটের ওপর ঈশানীকে ছুঁড়ে মারে এরিস। অত্যন্ত ক্ষুব্ধতায় ছুঁড়ে মারার দরুন ব্যথায় কুকড়ে ওঠে ঈশানী। ঈশানীকে খাটে ফেলে ওর থেকে কয়েক হাত দূরত্বে সাজিয়ে রাখা কাউচ চেয়ারে গিয়ে পায়ে পা তুলে বসে পারে এরিস। অতঃপর দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুজন বিদঘুটে দেখতে রাশিয়ান পুরুষকে আঙুলের ইশারায় ভেতরে আসতে বলে ও। এরিসের কর্মকাণ্ড ঠিক বুঝতে পারছে না ঈশানী, তবে লোকগুলোর দিকে দৃষ্টিপাত করতেই আতঙ্কে শিরদাঁড়া বেশ শীতল স্রোত নেমে গেল ঈশানীর। ও খেয়াল করল লোক দুটোর চাহিনিতে বিশ্রী লালসা, অস্থিরতায় দু ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসা জীবগুলো কেমন লক করছে তাদের, যেন অনুমতি পেলেই ঝাঁপিয়ে পড়ে একেবারে শকুনের মতোই ছিঁড়ে খুঁড়ে খাবে ঈশানীর নরম তুলতুলে শরীর। এতক্ষণে নিজের সর্বস্ব হারানোর ভয়ে মুখ থেকে রক্ত সরে গিয়েছে ঈশানীর। ও উপায় না পেয়ে বিছানার নরম চাদরটা খামচে ধরে আতঙ্কিত দৃষ্টিতে চেয়ে আছে লোক দুটোর পানে। ঠিক এমন সময় লোক দুটোকে উদ্দেশ্য করে এরিস বলে, গাইজ, দ্য গার্ল ইজ ইয়ার্স টুনাইট, জাস্ট এনজয় অ্যাজ ইউ ক্যান উইশ। এরই অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে ঈশানীর ওপর ঝাঁপিয়ে পড়ে লোক দুটো। বারবার হাত বাড়িয়ে ঈশানীর শরীরকে স্পর্শ করতে চায় তারা। একজন তো ওর জামা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ওদের চেহারা, হাসি, এমনকি চোখ, সবকিছুই ভয়ঙ্কর রকম বিশ্রী। ঈশানী কোনোমতে আড়াআড়িভাবে নিজেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু এটা আদেও সম্ভব নয়। তাই কোনো উপায়ন্তর না পেয়ে এবার এরিসের দিকে অসহায়ের মতো হাত বাড়িয়ে চিৎকার করে ডাকল ঈশানী। কাঁদতে কাঁদতে বলল, অরণ্য, আমাকে বাঁচান, ওরা আমাকে স্পর্শ করতে চায়, দয়া করে ওদের আটকান আপনি, আমি সহ্য করতে পারছি না, আমি আপনার কাছে মিনতি করছি, আপনি যা বলবেন আমি তাই শুনব, আর কখনো পালানোর মতো দুঃসাহস দেখাবো না, আপনার গায়ে হাত তুলব না, তবুও দয়া করে থামান আপনি, আমি পবিত্র, আপনি এটা হতে দিতে পারেন না, কিছুতেই না, অরণ্য। লোক দুটোর মাঝখান থেকে ঈশানীর বাড়িয়ে দেওয়া হাত, কাঁদতে কাঁদতে বলা প্রত্যেকটা কথা, অরণ্য নামে ডেকে ওঠা, সবশেষে এরিসের কাছেই নিজের সুরক্ষার জন্য আকুতি, এই প্রত্যেকটা জিনিস হুট করেই ভেতর থেকে ধাক্কা দিতে শুরু করে এরিসকে। হাঁসফাঁস শুরু হয়ে যায় ভেতরে, কিছু একটা ক্রমশ ভেতর থেকে রাজান্বিত করে তুলছে ওকে। ঈশানীর এই চিৎকার, এই আকুতি মুহূর্তেই যেন সব আনন্দ কেড়ে নিতে শুরু করে এরিসের। কেন যেন এই মুহূর্তে কোনো পৈশাচিক আনন্দই ছুতে পাচ্ছে না এরিসকে। ভেতরে ভেতরে অজানা এক দহন অনুভব করছে ও। সামথিং ইজ বার্নিং ইন মাই চেস্ট। কিছু একটা বিড়বিড় করে সামনের লোক দুটোর ওপর তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র রাগে তৎক্ষণাৎ ভীষণ জোরে গর্জন করে ওঠে এরিস, স্টপ ইট রাইট নাও। অকস্মাৎ কাউচ ছেড়ে দাঁড়িয়ে পড়ে এরিস। ভয়ের তোরে লোক দুটো তাড়াহুড়ো করে সরে যায় ঈশানীর কাছ থেকে। এরিস ওদেরকে চোখ রাঙিয়ে পুনরায় গর্জে উঠে বলে, গেট আউট ফ্রম হিয়ার। এরিসের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে জীবন নিয়ে পালিয়ে যাওয়ার মতো জলদি রুম ত্যাগ করে লোক দুটো। ওরা চলে গেলে এরিস ঘাড় ঘুরিয়ে তাকায় ঈশানীর পানে, যে এই মুহূর্তে দুহাত বুকের ওপর শক্ত করে চেপে ধরে ভয়ে ঠকঠক করে কাঁপছে। যদিও লোকগুলো ঈশানীকে ছুতে পারেনি, তবে চেষ্টা করার দরুন ওর গলার আশেপাশের নখের আঁচড় লেগে ফর্সা কণ্ঠনালীর জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। কিছুক্ষণ তীক্ষ্ণ নজরে পরখ করে ধীর কদমে ঈশানীর নিকট এগিয়ে গিয়ে কিঞ্চিত মুখের কাছে ঝুঁকে ওর ক্ষতস্থানে এক নজর চোখ বোলালো এরিস। অতঃপর ওর চিবুকটা আলতো হাতে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, আজকে যা দেখলে আমি এর চাইতেও বেশি খারাপ। ইভেন আমি যতটা হার্টলেস সেটা তোমার ধারণারও ঊর্ধ্বে। তাই দ্বিতীয়বার আমার গায়ে হাত তোলার মতো স্পর্ধা দেখানোর আগে এই রাতের কথা খুব ভালো মতো স্মরণ করে নিও। শান্ত অথচ রাশভারী আওয়াজে ঈশানীর মুখের ওপর কিছু কঠিন হুমকি ছুড়ে দিয়ে গটগটিয়ে জায়গা ত্যাগ করে এরিস। আর ঈশানী নিজের চরম ভুলের মাসুল দিতে দিতে ক্লান্ত শরীরে কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে পারে সেখানেই।